সম্মানিত নেতৃবৃন্দ অনেকেই আছেন, তাদের নাম নিয়ে সময় নষ্ট করতে চাইছি না। সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। এইরকম সবাই আসলে নেতার এক একজন বক্তৃতা করতে থাকে, আর আমার নিজের চিন্তার মধ্যে, মাথার মধ্যে কথার কই ফুটতে থাকে। মানে প্রত্যেকটা কথার প্রেক্ষিতেই মনে হয় আরো কত কথা বলার আছে। আমার মনে হয় উনি এটা বললেন না, ওই কথাগুলো বললে ভালো হতো, এরকম অনেক কথা জমা হতে থাকে। আর বাংলাদেশ এখন এরকম অবস্থা খেয়াল করে দেখেছেন, এই যে এতজন আমরা বক্তৃতা করলাম, আজকে আমাদের দেশে একটা বড় সমস্যা, যেমন মনে করেন আজিজ বেনজির খুব দামি আসতো না, সময় পাওয়া যায় না। ওই আবেদ আলী একজন হঠাৎ বিখ্যাত হয়ে গেল, এবং এরকম প্রতিদিনই দেখবেন যে একটা আলী নালে হোসেন নালে কেউ আসতেই থাকবে। কবিতা একটা আছে না, সম্মুখ মিলে ঠেলি পেছনের ঢেউ, মানে বড় যেটা সমুদ্র বলে, বড় নদীতে ঢেউ একটা ওঠে আর থেকে পেছনে সে চলে যায়, একটা ঢেউ উঠে সামনে ঢেউ পেছনে চলে যায়, অথবা অদৃশ্য হয়। আমাদের এখানে ব্যাপারটা সেরকম। অনেক কথা বলার আছে, কিন্তু এগুলো এত কথা বলবো না। কতগুলো বিষয় আমার মনে হয় বলা উচিত, এগুলোই বলবো, এবং যত কমের মধ্যে পারি তাই চেষ্টা করবো। প্রথম কথা হচ্ছে যে আমি এই অনুষ্ঠানের ব্যানারটার খুব প্রশংসা করছি। এখন আমি জানি না যখন তারা শুরু করেছিলেন তখন তারা কি বলে সমালোচনা করেছিলেন, কিন্তু এখন দেশ বাঁচাও মানুষ বাঁচাও খুবই একটা অ্যাপ্রোপ্রিয়েট স্লোগান। কিন্তু প্রশ্ন আছে, মানুষদের যিনি মানুষ, আমাদের অনেক মানুষের মধ্যেও মানুষদের নেতা বেগম জিয়াকে আমরা কি বাঁচাতে পারবো? আমি তো বিএনপি করি না, কিন্তু সেটা অন্য কথা। মানে হঠাৎ করেই যখন কালকে রাত্রে জানলাম, আজকে সকালে পত্রিকায় পড়লাম আবার তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। গতবার যখন তাকে হসপিটাল থেকে আবার বাসায় নেওয়া হলো, তখন বিএনপির নেতারা, ডাক্তাররা বলেছিলেন তার অসুখটা এমন, এই ভালো হবে, এই খারাপ হবে, এবং যা তার ট্রিটমেন্ট হিসেবে করা উচিত ছিল সেটা করা যায়নি। ওই একবার বাইরে থেকে সার্জনরা এসে সার্জারি করে তার একটা বাইপাসের মতো ভেতরে করেছেন, যাতে রক্তগুলো ঠিকই বুকের মধ্যে জমা না হয়ে বাইরে বের হয়ে যেতে পারে ভিতরেই, কিন্তু তারপরে রিস্কটা যায়নি। মানুষ বাঁচাতে পারছি না আমরা, বেগম জিয়াকে বাঁচাতে পারছি না, এরকম কথা বিএনপির সবাই তো নিশ্চয়ই ভাবছেন। আমি এরকম দেখছি না তো, এত বড় দুশ্চিন্তা নিয়ে হঠাৎ করে অথবা প্রস্তুতি নিয়ে একদিন সকালে, দুপুরে, সন্ধ্যায়, যে কোনো একটা সময় হাজার হাজার লাখ লাখ মানুষ মিছিল করে নামলো। আমি কোনো ছোট কিছু করছি না, বড় কিছু করছি না। কোটার যে আন্দোলনটা দেখলাম, 18 সালে যেরকম দেখেছিলাম, এখন দেখছি তার চেয়ে বড়। বাংলা ব্লকেট, ইটস রিয়েলি এ ব্লকেট, ব্লক হয়ে গেছে ঢাকা শহর। কালকে তো রাত 9টা পর্যন্ত গাড়ি টাড়ি যায় না, মানুষ হেঁটেও যেতে পারে না। আমাদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার আমার সাথে দেখা করবার কথা, উনি আমাকে পরে বলেছেন বিকাল থেকে চেষ্টা করেছি, রাত 9টায় ফোন করে বলেছেন আমি এলাকায় রাস্তায় পার হতে পারি। এত বড় ব্লকের ছাত্রদের দাবি কেন? কোটা সাম্য চাই, যা চলছে সেটা বন্ধ চাই, সম্পূর্ণ দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করি। এখন করেছি, আগে করেছি, এবং যতদিন এরকম চলবে বৈষম্যমূলক, ততদিন তার সঙ্গে থাকবো। কিন্তু আমার এরকম মাঝে মাঝেই প্রশ্ন হয়েছে। আজকে অবশ্য নূর একটা বক্তৃতা করেছেন, একটা ব্যাখ্যা দিয়েছেন, তখন আমার মধ্যে প্রশ্ন ছিল। নূর অবশ্য বলছেন তখন তো বোঝেন নাই, কেউ তাদের বোঝাবার চেষ্টা করে নাই। আমি কিন্তু মনে মধ্যে শুধু তরপর ছিলাম যখন তারা স্লোগান দিয়েছিলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, বিরাট বিরাট স্লোগান, বিরাট বিরাট ছবি, শেখ মুজিব, শেখ হাসিনা, সবার মনে হয়েছে বাইরে এই যাদের ছবি নিয়ে যাচ্ছ তারাই যে শেষ পর্যন্ত তোমাদের গাড়ির উপর পা তুলে দেবে, সেটা এখন বুঝতে পারছো না। আজও আমার কাছে মনে হয় সেদিন তারা নাও যদি বুঝে থাকে, খেয়াল করবে, তারা রাজনীতি কিন্তু সামনে আনতে চায়নি,
রাজনৈতিক নেতৃত্বকে চাইনি, আমরা সেখানে যাই কথা বলি চাইনি, এমনকি তারপরে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে তারাও সেটা চাইনি। কিন্তু নূররা ওই আন্দোলন করবার পরে ওই আন্দোলনের ফসল হিসেবে নিজেরা সরাসরি রাজনৈতিক দলই গঠন করেছে। কি রকম বলা যায়, শুরু করলেন 0 থেকে, কিন্তু শেষ পর্যন্ত 100 হয়ে গেছে। শুরু করলেন রাজনীতি বিবর্জিত, কিন্তু শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক দল গঠন করবার প্রয়োজনীয়তা অনুভব করেছে এবং তাই করেছে। আমি বলি 2024 এসে এখনকার তরুণ, এখনকার ছাত্র, এখনকার যুবক এইটা বোঝে না দেশের যিনি নেতৃত্বে মারা যেতে পারেন যখন তখন। তারা বোঝে না যে মরিচের দাম 320 টাকা হয়ে গেছে, তারা বোঝে না যেরকম করে জিনিসের দাম বেশি হয়েছে। তুমি চাকরি যদি বা পাও, ওই টাকা দিয়ে মরিচই তো কিনতে পারবে না। আমার এরকম মাঝে মাঝে মনে হয়, আমার ছোটবেলায় আমি দেখেছিলাম, ছোটবেলায় আমি স্কুলে পড়ি, কলকাতাতে ট্রাম ভাড়া বেড়েছিল 1 পয়সা, হুলস্থুল হয়ে গেছিল সেখানে, এমন রকম ভাবে তো বন্ধ বলে শেষ পর্যন্ত ওই 1 পয়সা ভাড়া যেটা বাড়ানো হয়েছিল সেটা কমানো হয়েছে। আর আমাদের এখানে সকালবেলা আপনারা একটা দেশলাই কিনতে চান, তার দাম ধরেন 5 টাকা, বিকেল বেলা গেলে বলে 10 টাকা, তাই অথচ তারপরেও সকাল বাদ দিয়ে বিকেল বেলা শত শত লোক নামে না, হাজার হাজার লোক নামে না। কেন দেশলাইয়ের দাম বাড়ে? আমরা সবাই বলি দাম বাড়ে কেন? সিন্ডিকেটের জন্য। কই সিন্ডিকেটের বিরুদ্ধে মিছিল তো বেরোচ্ছে না। কেন বলছি জানেন? আমাদের নিজেদের ভাবা দরকার। এটাই তো সেই তারুণ্য যে এই দেশের স্বাধীনতার পতাকা তুলেছিল, পাকিস্তানি সেনাদের সৈন্যের সামনে রক্তের নদী বয়ে গেছে, সেই পতাকা কেউ নামাতে পারে না। সেই ইতিহাস কে রচনা করেছে? এই দেশের ছাত্র, এই দেশের যুবক, এই দেশের তারুণ্য। অথচ সেই যুবক, সেই তারুণ্য, সেই ছাত্র এখনো আছে, রাজপথে আছে, অথচ সবচেয়ে ন্যায্য লড়াই, মুক্তির লড়াইটা করে উঠছে। ভাবি অনেক কথা আছে, ওই যে বলি পেটের মধ্যে গুড়গুড় করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত জিহ্বায় হারা যায় না। আর আমি যে কথা মনের মধ্যে আছে এই কথা যদি বলি, তাহলে হঠাৎ করে সুব্রতদা মনে করবেন আমাকে আঘাত করলেন কেন? আমাকে আঘাত করে কথা বলে কি আপনার ঠিক? আমি যদি আর একটা কথা বলি তখন রিপনের মনে হতে পারে আপনি এমন কথা বলেছেন যাতে আমার সংগঠনের সমস্যা হতে পারে। অথচ আমাদের নিজেদের মধ্যেই এখনো বুকের অর্গল খুলে দিয়ে একজন আরেকজনের ভিতর তাকিয়ে দেখতে পাচ্ছি না, ও একদম অকপটে বলতে পারছি না, দেখুন আমার মনে হয় আপনার এই ভুলের কারণে এই কাজটা হয়নি। এখন পর্যন্ত খোলাখুলি বলতে পারছি না, আলোচনার ভিত্তিতে ঠিক করতে পারছি না অতীতে আমার কি ভুল ছিল। লক্ষ লক্ষ লোক নেমেছে এইখানে। এখানে যারা আছেন আমার মনে হয় না কারো তখন সেই বয়স হয়েছে যারা 69 দেখেছেন, 70 দেখেছেন। আমি বলি আমি দেখিনি কোন অর্থে, আমি ঢাকা ছিলাম না, চট্টগ্রাম ছিলাম, কিন্তু আমি ছাত্রলীগ করতাম। যেই সংগঠন এই আন্দোলনগুলোতে নেতৃত্ব দিয়েছিল আমি সেই সংগঠন করেছি, ছাত্রলীগ করেছি, পরবর্তীকালে আমি একসময় আওয়ামী লীগও করেছি। আমি জানি 69 যে মহান গণঅভ্যুত্থান আমরা বলি, সেই গণঅভ্যুত্থানের 20 জানুয়ারি আসাদ যখন মারা গেছেন